হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 7, ফান্ডামেন্টাল রাইটস। অধ্যায় 7, মৌলিক অধিকার। পার্ট 6, প্রেজেন্ট পজিশন অফ রাইটস টু প্রপার্টি। সম্পত্তির অধিকারের বর্তমান অবস্থান। অরিজিনালি, দি রাইট টু প্রপার্টি ওয়াজ ওয়ান অফ দি 7 ফান্ডামেন্টাল রাইটস আন্ডার পার্ট II অফ দি কনস্টিটিউশন। It was dealt by Article 19 Act F and Article 31. Article 19 Act F guaranteed to every citizen the right to acquire, hold and dispose of property. Article 31, on the other hand, guaranteed to every person, whether citizen or non-citizen, right against the deprivation of his property. It provided that no person shall be deprived of his property except by authority of law. It empowered the state to acquire or requisition the property of a person on two conditions: A. It should be for public purpose, and B. It should provide for payment of compensation amount to the owner. মূলত সম্পত্তির অধিকার ছিল সংবিধানের তৃতীয় অংশের 7টি মৌলিক অধিকারের একটি। এটি অনুচ্ছেদ 19 এক F এবং 31 অনুচ্ছেদ দ্বারা মোকাবেলা করা হয়েছিল। অনুচ্ছেদ 19 এক F প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ এবং নিষ্পত্তি করার অধিকার নিশ্চিত করেছে। অন্যদিকে 31 অনুচ্ছেদ গ্যারান্টিযুক্ত প্রত্যেক ব্যক্তি, নাগরিক হোক বা অনাগরিক, তার সম্পত্তি থেকে বঞ্চনার বিরুদ্ধে অধিকার। এতে বিধান ছিল যে আইনের কর্তৃত্ব ব্যতীত কোন ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে না। এটি রাষ্ট্রকে দুটি শর্তে ব্যক্তির সম্পত্তি অর্জন বা অধিগ্রহণ করার ক্ষমতা দিয়েছে: ক. এটি জনসাধারণের উদ্দেশ্যে হওয়া উচিত, এবং খ. এটি মালিককে ক্ষতিপূরণ পরিমাণ প্রদানের ব্যবস্থা করতে হবে। Since the commencement of the Constitution, the fundamental right to property has been the most controversial. It has caused confrontations between the Supreme Court and the Parliament. It has led to a number of constitutional amendments, that is ACT-ONHRTH, 7th, 25th, 39th, 40th and 42nd amendments. Through these amendments, Articles 31A, 31B and 31C have been added and modified from time to time to nullify the effect of Supreme Court judgments and to protect certain laws from being challenged on the grounds of contravention of fundamental rights. Most of the litigation centered around the obligation of the state to pay compensation for acquisition or requisition of private property. সংবিধানের সূচনার পর থেকে সম্পত্তির মৌলিক অধিকারটি সবচেয়ে বিতর্কিত হয়েছে। এটি সুপ্রিম কোর্ট ও সংসদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করেছে। এর ফলে অনেকগুলো সাংবিধানিক সংশোধনী হয়েছে, অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম, 25তম, 39তম, 40তম এবং 42তম সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে 31A, 31B এবং 31C ধারাগুলিকে সময়ে সময়ে যুক্ত করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের প্রভাবকে বাতিল করতে এবং কিছু আইনকে মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে চ্যালেঞ্জ করা থেকে রক্ষা করতে। বেসরকারি সম্পত্তি অধিগ্রহণ বা অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ দিতে রাষ্ট্রের বাধ্যবাধকতাকে কেন্দ্র করে বেশিরভাগ মামলা। Therefore, the 44th Amendment Act of 1978 abolished the right to property as a fundamental right by repealing Article 19 Act F and Article 31 from Part II. Instead, the Act inserted a new Article 300 in Part XII under the heading Right to Property. It provides that no person shall be deprived of his property except by authority of law. Thus, the right to property still remains a legal right or a constitutional right, though no longer a fundamental right. It is not a part of the basic structure of the Constitution. অতএব 1978 সালের 44তম সংশোধনী আইন 31 পার্ট থেকে ধারা 19 এক F এবং 31 অনুচ্ছেদ বাতিল করে মৌলিক অধিকার হিসাবে সম্পত্তির অধিকারকে বাতিল করেছে। পরিবর্তে আইনটি সম্পত্তির অধিকার শিরোনামের অধীনে XII খণ্ডে একটি নতুন ধারা 300 সন্নিবেশিত করেছে। এতে বিধান করা হয়েছে যে আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে না।
সুতরাং সম্পত্তির অধিকার এখনও একটি আইনি অধিকার বা একটি সাংবিধানিক অধিকার রয়ে গেছে, যদিও আর মৌলিক অধিকার নেই। এটা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ নয়। দি রাইট টু প্রপার্টি অ্যাজ এ লিগাল রাইট অ্যাজ ডিস্টিংক্টিভ ফ্রম দি ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ দি ফলোয়িং ইমপ্লিকেশনস। আইনগত অধিকার হিসাবে সম্পত্তির অধিকারের মৌলিক অধিকার থেকে স্বতন্ত্র নিম্নলিখিত প্রভাব রয়েছে। It can be regulated, curtailed, abridged or modified without constitutional amendment by an ordinary law of the Parliament. সংসদের একটি সাধারণ আইন দ্বারা সাংবিধানিক সংশোধন ছাড়াই এটি নিয়ন্ত্রিত করা যেতে পারে, যেমন সংকুচিত, সংক্ষিপ্ত বা সংশোধন করা যেতে পারে। It protects private property against the executive action but not against the legislative action. এটি নির্বাহী কর্মের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করে কিন্তু আইনি পদক্ষেপের বিরুদ্ধে নয়। In case of violation, the aggrieved person cannot directly move the Supreme Court under Article 32, right to constitutional remedies including rights for its enforcement. He can move the High Court under Article 226. লঙ্ঘনের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রয়োগের জন্য আর্টিকেল 32 রিট সহ সাংবিধানিক প্রতিকারের অধিকার এর অধীনে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবেন না। তিনি 226 অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে যেতে পারেন। No guaranteed right to compensation in case of acquisition or requisition of the private property by the state. রাষ্ট্র কর্তৃক ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ বা অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের কোন নিশ্চিত অধিকার নেই। How the fundamental right to property under Part III has been abolished, the Part III still carries two provisions which provide for the guaranteed right to compensation in case of acquisition or requisition of the private property by the state. These two cases where compensation has to be paid here. যদিও তৃতীয় খণ্ডের অধীনে সম্পত্তির মৌলিক অধিকার বিলুপ্ত করা হয়েছে, তৃতীয় খণ্ডে এখনও দুটি বিধান রয়েছে যা রাষ্ট্র কর্তৃক ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ বা অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চিত অধিকার প্রদান করে। এই দুটি ক্ষেত্রে যেখানে ক্ষতিপূরণ দিতে হবে। When the state acquires the property of a minority educational institution, Article 3 and যখন রাষ্ট্র একটি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণ করে, ধারা 30 এবং When the state acquires the land held by a person under his personal cultivation and the land is within the statutory shielding limits, Article 31 যখন রাষ্ট্র কোনো ব্যক্তির দখলে থাকা জমি অধিগ্রহণ করে তার ব্যক্তিগত চাষাবাদের অধীনে এবং জমিটি সংবিধিবদ্ধ সর্বোচ্চ সীমার মধ্যে থাকে, ধারা 31 The first provision was added by the 44th Amendment Act 1978, while the second provision was added by the 17th Amendment Act 1964. প্রথম বিধানটি 44তম সংশোধনী আইন 1978 দ্বারা যুক্ত করা হয়েছিল এবং দ্বিতীয় বিধানটি 17তম সংশোধনী আইন 1964 দ্বারা যুক্ত করা হয়েছিল। Further, Articles 31, 31B and 31C have been retained as exceptions to the fundamental rights. আরও 31A, 31B এবং 31C ধারাগুলি মৌলিক অধিকারের ব্যতিক্রম হিসাবে ধরে রাখা হয়েছে। Exceptions to fundamental rights. মৌলিক অধিকারের ব্যতিক্রম। Saving of laws providing for acquisition of estates, etc. এস্টেট অধিগ্রহণের জন্য আইনের সংরক্ষণ, ইত্যাদি। Article 316 saves 5 categories of laws from being challenged and invalidated on the ground of contravention of the fundamental rights conferred by Article 14, equality before law and equal protection of laws, and Article 19, protection of 6 rights in respect of speech, assembly, movement, etc. They are related to agricultural land reforms, industry and commerce and include the following: a. Acquisition of estates and related rights by the state. অনুচ্ছেদ 316 অনুচ্ছেদ 14 আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা এবং অনুচ্ছেদ 19 বক্তৃতা, সমাবেশের ক্ষেত্রে 6টি অধিকারের সুরক্ষা, আন্দোলন, ইত্যাদি। এগুলি কৃষি ভূমি সংস্কার, শিল্প ও বাণিজ্যের সাথে সম্পর্কিত এবং নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করে: ক. সম্পত্তি অধিগ্রহণ এবং রাষ্ট্র কর্তৃক সম্পর্কিত অধিকার। b. Taking over the management of properties by the state.
রাষ্ট্র কর্তৃক সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ। সি আমালগেমেশন অফ কর্পোরেশনস, কর্পোরেশনের একীকরণ। ডি এক্সটিংগুইশমেন্ট অর মডিফিকেশন অফ রাইটস অফ ডিরেক্টরস অর শেয়ারহোল্ডার্স অফ কর্পোরেশনস অ্যান্ড কর্পোরেশনের পরিচালক বা শেয়ারহোল্ডারদের অধিকার নির্বাপন বা পরিবর্তন, এবং এক্সটিংগুইশমেন্ট অর মডিফিকেশন অফ মাইনিং লিজেস। আর্টিকেল 31 does not immunize a state law from judicial review unless it has been reserved for the President's consideration and has received his assent. খনির ইজারা নির্বাপন বা পরিবর্তন। অনুচ্ছেদ 31 একটি রাষ্ট্রীয় আইনকে বিচারক পর্যালোচনা থেকে রক্ষা করে না যদি না এটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত থাকে এবং তার সম্মতি না পাওয়া যায়। This article also provides for the payment of compensation at market value when the state acquires the land held by a person under his personal cultivation and the land is within the statutory shilling limit. এই অনুচ্ছেদে বাজার মূল্যে ক্ষতিপূরণ প্রদানের বিধানও করা হয়েছে যখন রাষ্ট্র কোনো ব্যক্তি কর্তৃক তার ব্যক্তিগত চাষের অধীনে থাকা জমি অধিগ্রহণ করে এবং জমিটি সংবিধিবদ্ধ সর্বোচ্চ সীমার মধ্যে থাকে। 2. Validation of certain acts and regulations. Article 31 saves the acts and regulations included in the linked schedule from being challenged and invalidated on the ground of contravention of any of the fundamental rights. Thus, the scope of Article 31B is wider than Article 31A. Article 31B immunizes any law included in the linked schedule from all the fundamental rights whether or not the law falls under any of the 5 categories specified in Article 31A. নির্দিষ্ট কিছু আইন এবং প্রবিধানের বৈধতা 31B ধারা নবম তফসিলে অন্তর্ভুক্ত আইন ও প্রবিধানগুলিকে যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে চ্যালেঞ্জ করা এবং বাতিল করা থেকে রক্ষা করে। এইভাবে 31B অনুচ্ছেদের পরিধি 31 ধারার চেয়ে বিস্তৃত। অনুচ্ছেদ 31B নবম তফসিলে অন্তর্ভুক্ত যে কোনো আইনকে সমস্ত মৌলিক অধিকার থেকে রক্ষা করে যে আইনটি 31 অনুচ্ছেদে উল্লেখিত 5টি বিভাগের যে কোনো একটির অধীনে পড়ে বা না পড়ে। However, in a significant judgment delivered in IR. Kolho case 18 Supreme Court ruled that there could not be 2007 any blanket immunity from judicial review of laws included in the linked schedule. The court held that judicial review is a basic feature of the Constitution and it could not be taken away by putting a law under the linked schedule. It said that the laws placed under the linked schedule after April 24, 1973 are open to challenge in court if they violated fundamentals rights guaranteed under Articles 14, 15, 19 and 21 or the basic structure of the Constitution. যাই হোক, দেওয়া একটি গুরুত্বপূর্ণ রায় কোলহো কেস 18 সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 2007 নবম তফসিলে অন্তর্ভুক্ত আইনের বিচার বিভাগীয় পর্যালোচনা থেকে কোনো অনাক্রম্যতা থাকতে পারে না। আদালত বলেছে যে বিচার বিভাগীয় পর্যালোচনা সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং এটি নবম তফসিলের অধীনে একটি আইন রেখে কেড়ে নেওয়া যাবে না। এতে বলা হয়েছে যে 24 এপ্রিল 1973 সালের পর নবম তফসিলের অধীনে স্থাপিত আইনগুলি 14, 15, 19 এবং 21 অনুচ্ছেদ বা সংবিধানের মৌলিক কাঠামোর অধীনে নিশ্চিত করা মৌলিক মানসিক অধিকার লঙ্ঘন করলে আদালতে চ্যালেঞ্জ করার জন্য উন্মুক্ত। It was on April 24, 1973 that the Supreme Court first propounded the doctrine of basic structure or basic features of the Constitution in its landmark verdict in the Kesavananda Bharati case. Originally, in 1951, the linked schedule contained only 13 acts and regulations but Kuri at present in 2016 their number is 282.3 of his. The acts and regulations of the state legislature deal with land reforms and abolition of the zamindari system and that of the parliament deal with other matters. Currently 284 items in 98 schedule. এটি ছিল 24 এপ্রিল 1973 সালে সুপ্রিম কোর্ট প্রথম কেশবানন্দ ভারতী মামলায় তার যুগান্তকারী রায়ে সংবিধানের মৌলিক কাঠামোর মতবাদ বা মৌলিক বৈশিষ্ট্য প্রস্তাব করেছিল। মূলত 1951 সালে নবম তফসিলে শুধুমাত্র ছিল 13টি আইন এবং প্রবিধান কিন্তু 20টি বর্তমানে 2016 সালে তাদের সংখ্যা 282.3 এর মধ্যে রাষ্ট্রীয় আইনসভার আইন ও প্রবিধানগুলি ভূমি সংস্কার এবং জমিদারি প্রথার বিলুপ্তি এবং সংসদের অন্যান্য বিষয়গুলির সাথে কারবার করে
বর্তমানে 284টি আইটেম নবম তফসিলে। 3. সেভিং অফ লস গিভিং ইফেক্ট টু সার্টেইন ডিরেক্টিভ প্রিন্সিপলস। নির্দিষ্ট নির্দেশমূলক নীতির প্রভাব প্রদানকারী আইন সংরক্ষণ। আর্টিকেল 31C, অ্যাজ ইনজার্টেড বাই দি 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1971, কন্টেইনড দি ফলোয়িং টু প্রভিশনস। অনুচ্ছেদ 31C, 1971 সালের 25তম সংশোধনী আইন দ্বারা সন্নিবেশিত নিম্নলিখিত দুটি বিধান রয়েছে। No law that seeks to implement the socialistic directive principles specified in Article 39B or C22 shall be void on the ground of contravention of the fundamental rights conferred by Article 14, equality before law and equal protection of laws, or Article 19, protection of sex rights in respect of speech, assembly, movement, etc. অনুচ্ছেদ 39B বা C22 উল্লিখিত সমাজতান্ত্রিক নির্দেশিক নীতিগুলি বাস্তবায়ন করতে চায় এমন কোনো আইন অনুচ্ছেদ 14, আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘনের ভিত্তিতে বাতিল হবে না, বা অনুচ্ছেদ 19 বক্তৃতা, সমাবেশ, আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে 6টি অধিকারের সুরক্ষা। বি. No law containing a declaration that it is for giving effect to such policy shall be questioned in any court on the ground that it does not give effect to such a policy. এই নীতি কার্যকর করার জন্য যে ঘোষণা আছে এমন কোনো আইনকে কোনো আদালতে প্রশ্ন করা হবে না যে এটি এই ধরনের নীতি কার্যকর করে না। 23 In the Kesavananda Bharati case 1973, the Supreme Court declared the above second provision of Article 31C as unconstitutional and invalid on the ground that judicial review is a basic feature of the Constitution and hence cannot be taken away. However, the above first provision of Article 31C was held to be constitutional and valid. 23 কেশবানন্দ ভারতী মামলায় 1973 সুপ্রিম কোর্ট 31C অনুচ্ছেদের উপরোক্ত দ্বিতীয় বিধানটিকে অসাংবিধানিক এবং অবৈধ হিসাবে ঘোষণা করেছে যে বিচারক পর্যালোচনা সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং তাই কেড়ে নেওয়া যাবে না। যাই হোক, 31C অনুচ্ছেদের উপরের প্রথম বিধানটি সাংবিধানিক এবং বৈধ বলে ধরে নেওয়া হয়েছিল। The 42 and the Amendment Act 1976 extended the scope of the above first provision of Article 31C by including within its protection any law to implement any of the directive principles specified in Part IV of the Constitution and not merely in Article 39B or C. However, this extension was declared as unconstitutional and invalid by the Supreme Court in the Minerva Mills case 1980. 42তম সংশোধনী আইন 1976 সংবিধানের 31C অনুচ্ছেদের উপরোক্ত প্রথম বিধানের পরিধিকে এর সুরক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করে সংবিধানের 4 ভাগে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলির যেকোনো একটি বাস্তবায়নের জন্য অন্তর্ভুক্ত করে এবং শুধুমাত্র অনুচ্ছেদ 39B অথবা নয়। যাই হোক, মিনার্ভা মিলস মামলায় 1980 এই বর্ধিতকরণকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক এবং অবৈধ হিসাবে ঘোষণা করেছিল। Criticism of Fundamental Rights. মৌলিক অধিকারের সমালোচনা। The fundamental rights enshrined in Part II of the Constitution have met with a wide and varied criticism. The arguments of the critics are: সংবিধানের তৃতীয় অংশে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারগুলি ব্যাপক এবং বিচিত্র সমালোচনার সম্মুখীন হয়েছে। সমালোচকদের যুক্তি হল: 1. Excessive limitations. অতিরিক্ত সীমাবদ্ধতা। They are subjected to innumerable exceptions, restrictions, qualifications and explanations. Hence, the critics remarked that the Constitution grants fundamental rights with one hand and takes them away with the other. Jaspat Roy Kapoor went to the extent of saying that the chapter dealing with the fundamental rights should be renamed as Limitations on Fundamental Rights or Fundamental Rights and Limitations Darun. তারা অসংখ্য ব্যতিক্রম, সীমাবদ্ধতা, যোগ্যতা এবং ব্যাখ্যার শিকার। তাই সমালোচকরা মন্তব্য করেছেন যে সংবিধান এক হাতে মৌলিক অধিকার দেয় এবং অন্য হাতে সেগুলি কেড়ে নেয়। যশপত রায় কাপুর এই মাত্রায় গিয়েছিলেন যে মৌলিক অধিকার নিয়ে কাজ করা অধ্যায়ের নামকরণ করা উচিত মৌলিক অধিকারের সীমাবদ্ধতা বা মৌলিক অধিকার এবং সীমাবদ্ধতা। 2. নো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস। কোন সামাজিক ও অর্থনৈতিক অধিকার নেই। The list is not comprehensive as it mainly consists of political rights.
It makes no provision for important social and economic rights like right to social security, right to work, right to employment, right to rest and leisure and so on. These rights are made available to the citizens of advanced democratic countries. Also, the socialistic constitutions of erstwhile USSR or China provided for such rights. তালিকাটি ব্যাপক নয় কারণ এটি প্রধানত রাজনৈতিক অধিকার নিয়ে গঠিত। এটি সামাজিক নিরাপত্তার অধিকার, কাজের অধিকার, কর্মসংস্থানের অধিকার, বিশ্রাম ও অবসরের অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অধিকারগুলির কোনো বিধান করে না। এই অধিকারগুলি উন্নত গণতান্ত্রিক দেশের নাগরিকদের জন্য উপলব্ধ করা হয়। এছাড়াও পূর্ববর্তী ইউএসএসআর বা চীনের সমাজতান্ত্রিক সংবিধান এই ধরনের অধিকার প্রদান করেছিল। 3. No clarity. কোন স্বচ্ছতা নেই। They are stated in a vague, indefinite and ambiguous manner. The various phrases and words used in the chapter like public order, minorities, reasonable restriction, public interest and so on are not clearly defined. The language used to describe them is very complicated and beyond the comprehension of the common man. It is alleged that the Constitution was made by the lawyers for the lawyers. Remedies Jennings called the Constitution of India a paradise for lawyers. তারা একটি অস্পষ্ট, অনির্দিষ্ট এবং অস্পষ্ট পদ্ধতিতে বলা হয়। পাবলিক অর্ডার, সংখ্যালঘু, যৌক্তিক সীমাবদ্ধতা, জনস্বার্থ ইত্যাদির মতো অধ্যায়ে ব্যবহৃত বিভিন্ন বাক্যাংশ এবং শব্দগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। তাদের বর্ণনা করার জন্য ব্যবহৃত ভাষা খুবই জটিল এবং সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। আইনজীবীদের জন্যই সংবিধান প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্যার আইভর জেনিংস ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন। 4. নো পার্মানেন্সি। স্থায়িত্ব নেই। দে আর নট স্যাক্রোস্যাং অর ইমিউটেবল অ্যাজ দি পার্লামেন্ট ক্যান কার্টেইল অর আবলিশ দ্যাম, অ্যাজ ফর এক্সাম্পল দি আবলিশন অফ দি ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টি ইন 1978। হ্যান্স they can become a play tool in the hands of politicians having majority support in the parliament. The judicially innovated doctrine of basic structure is the only limitation on the authority of parliament to curtail or abolish the fundamental right. এগুলি পবিত্র বা অপরিবর্তনীয় নয় কারণ সংসদ তাদের হ্রাস বা বিলুপ্ত করতে পারে, উদাহরণস্বরূপ 1978 সালে সম্পত্তির মৌলিক অধিকারের বিলুপ্তি। তাই সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এমন রাজনীতিবিদদের হাতে তারা একটি খেলার হাতিয়ার হয়ে উঠতে পারে। বিচারিকভাবে উদ্ভাবিত মৌলিক কাঠামোর মতবাদ মৌলিক অধিকারকে খর্ব বা বাতিল করার জন্য সংসদের কর্তৃত্বের একমাত্র সীমাবদ্ধতা। 5. সাসপেনশন ডুরিং এমার্জেন্সি। জরুরি সময় সাসপেনশন। The suspension of their enforcement during the operation of national emergency, except Articles 20 and 21, is another blot on the efficacy of these rights. This provision cuts at the roots of democratic system in the country by placing the rights of the millions of innocent people in continuous jeopardy. According to the critics, the fundamental right should be enjoyable in all situations, emergency or no emergency. জাতীয় জরুরি অবস্থার প্রবন্ধ 20 এবং 21 ব্যতীত পরিচালনার সময় তাদের প্রয়োগ স্থগিত করা এই অধিকারগুলির কার্যকারিতার উপর আরেকটি দাগ। এই বিধান দেশের গণতান্ত্রিক ব্যবস্থার শিকড়কে ছিন্নভিন্ন করে দিয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষের অধিকারকে ক্রমাগত হুমকির মুখে ফেলে দেয়। সমালোচকদের মতে মৌলিক অধিকার সকল পরিস্থিতিতে উপভোগ্য হওয়া উচিত, জরুরি অবস্থা বা কোনো জরুরি অবস্থা নয়। 6. Expensive remedy. ব্যয়বহুল প্রতিকার। The judiciary has been made responsible for defending and protecting these rights against the interference of the legislatures and executives. However, the judicial process is too expensive and hinders the common man from getting his rights enforced through the courts. Hence, the critics say that the rights benefit mainly the rich section of the Indian society. বিচার বিভাগকে আইনসভা এবং নির্বাহীদের হস্তক্ষেপের বিরুদ্ধে এই অধিকারগুলি রক্ষা ও সুরক্ষার জন্য দায়ী করা হয়েছে। যাই হোক, বিচারক প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ মানুষকে আদালতের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করতে বাধা দেয়। তাই সমালোচকরা বলে যে অধিকারগুলি প্রধানত ভারতীয় সমাজের ধনী অংশগুলিকে উপকৃত করে। 7. প্রিভেন্টিভ ডিটেনশন।
প্রতিরোধমূলক আটক। দি ক্রিটিক্স অ্যাসার্ট দ্যাট দি প্রভিশন ফর প্রিভেন্টিভ ডিটেনশন আর্টিকেল 22 টেক্স অ্যাওয়ে দি স্পিরিট অ্যান্ড সাবস্ট্যান্স অফ দি চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস। It confers arbitrary powers on the state and negates individual liberty. It justifies the criticism that the Constitution of India deals more with the rights of the state against the individual than with the rights of the individual against the state. Notably, no democratic country in the world has made preventive detention as an integral part of their constitutions as has been made in India. সমালোচকরা দাবি করেন যে প্রতিরোধমূলক আটকের বিধান অনুচ্ছেদ 22 মৌলিক অধিকারের অধ্যায়ের চেতনা এবং উপাদান কেড়ে নেয়। এটি রাষ্ট্রকে স্বেচ্ছাচারী ক্ষমতা প্রদান করে এবং ব্যক্তি স্বাধীনতাকে অস্বীকার করে। এটি সমালোচনাকে ন্যায্যতা দেয় যে ভারতের সংবিধান রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির অধিকারের চেয়ে ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রের অধিকারের সাথে বেশি কাজ করে। উল্লেখযোগ্যভাবে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ তাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রতিরোধমূলক আটক করেনি যেমনটি ভারতে করা হয়েছে। নো কনসিস্টেন্ট ফিলোসফি, কোন সামঞ্জস্যপূর্ণ দর্শন নেই। অ্যাকর্ডিং টু সাম ক্রিটিক্স, দি চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস ইজ নট দি প্রোডাক্ট অফ এনি ফিলোসফিক্যাল প্রিন্সিপল। Sir Ivor Jennings expressed this view when he said that the fundamental rights proclaimed by the Indian Constitution are based on no consistent philosophy. The critics say that this creates difficulty for the Supreme Court and the High Courts in interpreting the fundamental rights. কিছু সমালোচকের মতে, মৌলিক অধিকারের অধ্যায়টি কোনো দার্শনিক নীতির ফসল নয়। স্যার আইভর জেনিংস এই মতামত ব্যক্ত করেছিলেন যখন তিনি বলেছিলেন যে ভারতীয় সংবিধান দ্বারা ঘোষিত মৌলিক অধিকারগুলি কোনো সামঞ্জস্যপূর্ণ দর্শনের উপর ভিত্তি করে নয়। সমালোচকরা বলছেন যে এটি মৌলিক অধিকারের ব্যাখ্যা করতে সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতের জন্য অসুবিধা সৃষ্টি করে। সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের তাৎপর্য। In spite of the above criticism and shortcomings, the fundamental rights are significant in the following respects. উপরোক্ত সমালোচনা ও ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও, মৌলিক অধিকার নিম্নলিখিত ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। 1. They constitute the bedrock of democratic system in the country. তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি গঠন করে। 2. They provide necessary conditions for the material and moral protection of man. তারা মানুষের বস্তুগত এবং নৈতিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় শর্ত প্রদান করে। 3. They serve as a formidable bulwark of individual liberty. তারা ব্যক্তি স্বাধীনতার একটি শক্তিশালী বাঁধ হিসাবে কাজ করে। 4. They facilitate the establishment of rule of law in the country. তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করে। 5. They protect the interests of minorities and weaker sections of society. তারা সংখ্যালঘু এবং সমাজের দুর্বল অংশের স্বার্থ রক্ষা করে। 6. They strengthen the secular fabric of the Indian state. তারা ভারতীয় রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ফ্যাব্রিককে শক্তিশালী করে। 7. They check the absoluteness of the authority of the government. তারা সরকারের কর্তৃত্বের নিরঙ্কুশতা পরীক্ষা করে। 8. They lay down the foundation stone of social equality and social justice. তারা সামাজিক সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 9. They ensure the dignity and respect of individuals. তারা ব্যক্তিদের মর্যাদা এবং সম্মান নিশ্চিত করে। 10. They facilitate the participation of people in the political and administrative process. তারা রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে সহজতর করে। রাইট আউটসাইড পার্ট আইআইআই, ডান বাইরে অংশ আইআইআই। Besides the fundamental rights included in Part III, there are certain other rights contained in other parts of the Constitution. These rights are known as constitutional rights or legal rights or non-fundamental rights. They are Part III অন্তর্ভুক্ত মৌলিক অধিকার ছাড়াও কিছু অন্যান্য অধিকার রয়েছে। সংবিধানের অন্যান্য অংশে রয়েছে। এই অধিকারগুলি সাংবিধানিক অধিকার বা আইনি অধিকার বা অমৌলিক অধিকার হিসাবে পরিচিত। তারা হল: 1. No tax shall be levied or collected except by authority of law আর্টিকেল 265 in Part XII। আইনের কর্তৃত্ব ব্যতীত কোন কর ধার্য বা সংগ্রহ করা হবে না, XII খণ্ডের ধারা 265। 2.
নো পারসন শল বি ডিপ্রিভড অফ হিজ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল আর্টিকেল 300 ইন পার্ট এক্সআইআই। আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে না, এক্সআইআই খণ্ডে ধারা 300 এ। 3. ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া শল বি ফ্রি, আর্টিকেল 301 ইন পার্ট এক্সআইআই। ভারতের ভূখণ্ড জুড়ে ব্যবসা, বাণিজ্য এবং আন্তঃসম্পর্ক বিনামূল্যে হবে, এক্সআইআই খণ্ডে ধারা 301। Even though the above rights are also equally justiciable, they are different from the fundamental rights. In case of violation of a fundamental right, the aggrieved person can directly move the Supreme Court for its enforcement under Article 32, which is in itself a fundamental right. But, in case of violation of the above rights, the aggrieved person cannot avail this constitutional remedy. He can move the High Court by an ordinary suit or under Article 226 right jurisdiction of High Court. যদিও উপরোক্ত অধিকারগুলিও সমানভাবে ন্যায়সঙ্গত, তবুও সেগুলি মৌলিক অধিকার থেকে আলাদা। মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি 32 অনুচ্ছেদের অধীনে তার প্রয়োগের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন, যা নিজেই একটি মৌলিক অধিকার। কিন্তু উপরোক্ত অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি এই সাংবিধানিক প্রতিকার পেতে পারেন না। তিনি একটি সাধারণ মামলা বা ধারা 226 উচ্চ আদালতের রিটের এখতিয়ার এর অধীনে হাইকোর্টে যেতে পারেন। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।